আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ঠিক ছিল সোমবার সকাল 10টায় সংসদ ভবনে হবে বাংলাদেশ ও চীন নিয়ে সর্বদলীয় বৈঠক হলো, তবে সোমবার নয়, একদিন আগে রবিবার সকাল 10টায়। বৈঠকে যতদূর জানা যাচ্ছে মোট 40টি নথিভুক্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মোট 40টি রাজনৈতিক দলের প্রতিনিধি। আলোচনায় উঠেছে বেশ কিছু প্রসঙ্গ: অপারেশন সিঁদুর, যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের ক্রেডিট নেয়া, সেই ব্যাপারে দ্বন্দ্ব, বিহারে ভোটার তালিকা সংশোধন ইত্যাদি বিষয়। সরকারের তরফ থেকে বলে দেয়া হলো প্রতিটি বিষয় নিয়ে আলোচনা হবে সংসদের ভেতর। এটা এবং দায়িত্বপ্রাপ্ত যে বিভাগে তারা সমস্ত ব্যাপারে মন্ত্রীরা, তারা এমনকি প্রধানমন্ত্রীও তার প্রয়োজনে সেখানে উপস্থিত থাকবেন। সরকারের তরফ থেকে বলে দেয়া হলো আরো একটা কথা, যে সেগুলো, এই যে সমস্ত আলোচনাগুলো, এগুলো সংসদের কক্ষে আলোচনা হওয়াটাই ভালো। সুতরাং এরপরে উঠে আসে চীন প্রসঙ্গ। বিদেশ মন্ত্রী জয়শঙ্কর কয়েকদিন আগে চীনে গিয়ে রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে কি আলোচনা করেছেন তার কথা ওঠে। সে ব্যাপারে জয়শঙ্কর একটি যে বক্তব্য জানিয়েছেন সরকারের কাছে, বলেছেন যে তার চীন সফরের উপর একটি রিপোর্ট দিয়েছেন অল্প কথায়, সেটিও এখানে দেখা হয়, আলোচনা করা হয়। এ ব্যাপারে সংসদে পূর্ণাঙ্গ আলোচনা হবে ঠিক হয়। ওঠে ব্রহ্মপুত্রের ওপর চীন যে বিশ্বের বৃহত্তম বাঁধ তৈরি করার কাজ শুরু করেছে গত শনিবার, সেই প্রসঙ্গটি, এবং সেখানে জানতে চাওয়া হয় ভারত কিভাবে এই সমস্যার মোকাবিলা করবে সেই প্রসঙ্গ। কিরেন রিজিজু, যার নিজের এলাকাই হচ্ছে ওটা, তিনি বলেন যে ভারত ইতিমধ্যে অরুণাচল প্রদেশে একটি বাঁধ তৈরি করার কাজ শুরু করে দিয়েছে, এবং সেটা মূলত চীন যেটা করতে যাচ্ছে, যে বড় বাঁধ তৈরি করতে যাচ্ছে, সেই সমস্যাটিকে মাথায় রেখে, এবং সেইভাবে সমস্যার মোকাবিলা আর কিভাবে হবে সেই প্রসঙ্গ ওঠে। হিমন্ত বিশ্ব শর্মা, আসামের মুখ্যমন্ত্রী, তিনি কি জানিয়েছেন চীনের তৈরি এই বাঁধ ভারতের উপর কিভাবে তার এফেক্ট করবে, সেই প্রসঙ্গে হিমন্ত বিশ্ব শর্মা একটি লিখিতভাবে বক্তব্য জানিয়েছেন কেন্দ্রীয় সরকারকে। সেই বক্তব্যটিও এখানে জানানো হয়। সরকার থেকে জানানো হয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সংসদে এ বিষয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট দেবেন এবং তখন আলোচনা হবে। সব শেষে ওঠে বাংলাদেশ প্রসঙ্গ। অসমর্থিত সূত্র থেকে জানা যাচ্ছে যে, যেটা জানতে পেরেছি সেটা হলো ভারত সরকারের পক্ষ থেকে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এই বৈঠকে জানিয়েছেন গোপালগঞ্জের ঘটনার প্রেক্ষিতে এবং বাংলাদেশ যেভাবে জঙ্গিদের ঘাঁটিতে পরিণত হয়ে উঠছে, যেভাবে পাকিস্তান বাংলাদেশে তাদের প্রভাব বিস্তার করছে ক্রমশ, তাতে কোনো নির্ণায়ক কড়া ব্যবস্থা নেয়া জরুরি হয়ে উঠেছে বলে মনে করে সরকার। এই ব্যবস্থা কি ধরনের ব্যবস্থা হবে সেই ব্যাপারে খুঁটিনাটি ঠিক করবে উপযুক্ত কর্তৃপক্ষ। বলা বাহুল্য, উপযুক্ত কর্তৃপক্ষ মানেই হচ্ছেন আমাদের 3 বাহিনীর প্রধান, প্রতিরক্ষা মন্ত্রী, তারা মিলে মিশে ঠিক করবেন এই বিষয়টি, এবং সেই বিষয়টি এখনো ঠিক হয়নি, সেটা এখনো ঠিক হয়নি যে কি এই মুহূর্তে, সুতরাং সে ব্যাপারে বলা যাবে না। তবে সরকার চাইছে উপযুক্ত ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে সমস্ত রাজনৈতিক দল সরকারের সঙ্গে সহমত পোষণ করুক, সেটা চান। এর উত্তরে সমস্ত দলের পক্ষ থেকে বলা হয় যে সরকার যে ব্যবস্থাই নেবে তার সঙ্গে আছে সমস্ত দল, যেমন ইতিপূর্বে সব সময় সরকারের সঙ্গে
তারা থেকেছে। কথা প্রসঙ্গে ওঠে শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি। কয়েকটি দল বলে যে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অনেক রকম উদ্ভট রকমের সব খবর আসছে বাইরে। এমন খবরও রটছে যে শেখ হাসিনা দেশে ফিরে গিয়েছেন এবং ভারতের সেনা তাকে পাহারায় রেখেছে বাংলাদেশের ভেতরে, এরকম খবরও আসছে। শেখ হাসিনা আবার কখনো খবর রটছে যে শেখ হাসিনা দেশে ফিরতে চাইছেন, কিন্তু ভারত সরকার তাকে আটকে রেখেছে, যেতে দিচ্ছে না। এর জন্য আবার একটা কারণও অনেকেই আবার বলছে, ভারত সরকার নাকি বিএনপির সঙ্গে সমঝোতায় এসেছে এবং শেখ হাসিনাকে নিয়ে সরকার নাকি বর্তমানে খুব একটা চিন্তা ভাবনা করছে না। সরকারের তরফ থেকে এসব খবরকে একেবারে ভিত্তিহীন এবং পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নয় এই আখ্যা দিয়ে বলা হয় শেখ হাসিনা ভারতের পরীক্ষিত বন্ধু ও ভারতের অতিথি। তার নিরাপত্তা নিয়ে নিশ্চিত না হয়ে ভারত তাকে দেশে ফিরে যেতে দেবে না। শেখ হাসিনা নিজেও সহমত এই ব্যাপারে। গোপালগঞ্জের ঘটনায় আর্মি চিফের ভূমিকা নিয়ে একটি দলের প্রতিনিধি কিছু জানতে চাইলে সরকারের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশের সমস্ত বিষয় আমাদের সরকারের নজরে আছে এবং উপযুক্ত সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। কারণ ভারতের যে তার সম্প্রভুতা, সার্বভৌমত্ব, তার নিরাপত্তা, তার সীমান্ত সুরক্ষিত রাখা, এ ব্যাপারে ভারত সরকার প্রতিজ্ঞাবদ্ধ। সুতরাং উপযুক্ত সময়েই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ভারত সরকার। সরকারের তরফ থেকে এটাও বলা হয়, আপনারা সবাই যে এ বিষয়ে সরকারের সঙ্গে আছেন, একেবারে ব্ল্যাঙ্ক চেক দিয়ে সরকারকে সমর্থন জানিয়েছেন, এজন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছে সরকার। সেই সঙ্গে একথাও বলা হয় যে আপনারা আপনাদের তরফ থেকে বাংলাদেশে ভারত সরকারের আগামী যে ব্যবস্থা নেওয়া হবে এ ব্যাপারে দয়া করে কেউ কোনো রকম আগাম মন্তব্য বা নিজেদের চিন্তা ভাবনা বাজারে ছড়াবেন না। কারণ আমরা এই বিষয় একটা দেশের ব্যাপারে, অন্য একটি দেশের ব্যাপারে বড় সিদ্ধান্ত নিতে গেলে অনেক কিছু চিন্তা ভাবনা করে এগোতে হয় সরকারকে। এরপরেই শেষ হয় অধিবেশন এবং বলা হয় যে প্রয়োজন হলে যখনই আবার দরকার হবে, এমনকি একদিনের নোটিশে আবার কখনো এই সর্বদলীয় বৈঠক বসার প্রয়োজন হলে সেটা বসবে। তবে ভারত সরকার সব সময়ই আপনাদেরকে জানিয়ে আপনাদের সাথে আলোচনা করে তারপরে এগোবে। এখনকার মতো এই বিষয়ে এটাই ছিল সর্বশেষ খবর। এই ভিডিওতে কাল প্রকাশ হওয়া দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিস্ফোরক রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরবো। তারপর বলবো এর পাল্টা ভারত কি পদক্ষেপ নিয়েছে। দেখুন, একটি রিপোর্টে প্রকাশিত হয়েছে পাকিস্তানের 3 জন আর্মি অফিসার অর্থাৎ সেনাবাহিনীর সদস্য তারা গোপন বৈঠক করতে বাংলাদেশে গেছিলেন এবং সেই বৈঠকটি হয় কক্সবাজার এরিয়াতে রোহিঙ্গা ক্যাম্প যেখানে আছে সেখান থেকে কিছুটা দূরে বাংলাদেশের একটি সেনা ছাউনিতে। আপনারা দেখতে পাচ্ছেন এই রিপোর্ট, এবং এই রিপোর্ট ভারতের জন্য অত্যন্ত উদ্বেগজনক। কারণ এই ভারতকে দিনের পর দিন উত্তর পূর্ব অঞ্চলকে কেন্দ্র করে একাধিক বাক্যবাণ বাংলাদেশের পক্ষ থেকে এসেছিল, আর এবার পরিষ্কার বোঝা যাচ্ছে পাকিস্তান সেনাবাহিনীর বাংলাদেশে এই গোপন সফর ভারতবর্ষের সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উদ্বেগজনক বিষয় হয়ে উঠছে। সেই রিপোর্টে বলা হয়েছে পাকিস্তানের এই 3 আর্মি অফিসার শুধুমাত্র ভারতের বিপক্ষে ষড়যন্ত্র করার জন্য বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে বৈঠক করেছে তা নয়, তারা রোহিঙ্গা ক্যাম্পে থাকা যে রোহিঙ্গা মিলিটারি গ্রুপ আছে তাদের সঙ্গেও কিন্তু একাধিক বৈঠক করেছে। সেই অফিসারের নামও কিন্তু প্রকাশ করা হয়েছে। একজনের নাম নাদিম আহমেদ, দ্বিতীয় ব্যক্তি হলেন মোহাম্মদ তালা এবং তৃতীয় ব্যক্তি হলেন সৌদ আহমেদ। এই 3 অফিসার
তারা বাংলাদেশে গেছিলেন এবং বাংলাদেশের কক্সবাজার অঞ্চলের রামু আর্মি ক্যাম্প, এই রামু আর্মি ক্যাম্পে এই ধরনের গোপন বৈঠক করেন এবং রোহিঙ্গা রিফিউজিকে নিয়ে এক বড় সেটেলমেন্ট এবং পরিকল্পনা বাংলাদেশ সরকার পাকিস্তানের সঙ্গে একসঙ্গে মিলে করছে এবং সেই রোহিঙ্গা মিলিটারি গ্রুপকে, আর্মড গ্রুপকে ভারতের উত্তর পূর্ব অংশে কিভাবে ব্যবহার করা যায় সেই পরিকল্পনা করা হচ্ছে, সেই রিপোর্ট কিন্তু সামনে এসছে। পাকিস্তানের আইএসআই এর পক্ষ থেকে এই আর্মি অফিসারকে বাংলাদেশে পাঠানোর পিছনে প্রধানত দুটো কারণ আমাদের সামনে এসছে। সেখানে বলা হচ্ছে উত্তর পূর্ব সীমান্তে, ভারতের উত্তর পূর্ব সীমান্তে যেরকম বিদ্রোহী একাধিক গ্রুপ আছে আপনারা জানেন, কিছুদিন আগে উলফা আইকে সার্জিক্যাল স্ট্রাইকে তছনছ করে দিয়েছে ভারত, এরকম একাধিক বিদ্রোহী গ্রুপ আছে যারা ভারত বিরোধী একাধিক এজেন্ডা নিয়ে ভারতের বিপক্ষে কথাবার্তা বলে, আন্দোলন করে, সশস্ত্র আন্দোলন করে। তাদেরকে একজোট করার পরিকল্পনা বাংলাদেশ এবং পাকিস্তান বর্তমানে করছে এবং তাদেরকে সামনে রেখে এক প্রক্সি ওয়ার চালাতে চাইছে বাংলাদেশ এবং পাকিস্তান। পরিষ্কারভাবে তথ্য সামনে এসেছে যেখানে বলা হচ্ছে ফ্রন্ট হিসাবে এগিয়ে যাবে এই ধরনের মিলিট্যান্ট গ্রুপ, কিন্তু পিছন থেকে সাপোর্ট করবে পাকিস্তানের আইএসআই, পাকিস্তান আর্মড ফোর্স, পাকিস্তান মিলিটারি এবং বাংলাদেশের গোয়েন্দা দপ্তর। এই রিপোর্ট আমি পূর্ণাঙ্গভাবে আপনাদের দেখালাম, আপনারা নিজেরা চাইলে গুগলে গিয়ে এই রিপোর্ট কিন্তু পড়ে দেখতে পারেন এবং এই রিপোর্ট প্রকাশ পাওয়ার পর ভারতের সিকিউরিটি অত্যন্ত যে একটা উদ্বেগজনক পরিস্থিতিতে পড়তে পারে তা হয়তো আপনারা বুঝতেই পারছেন এবং সেভেন সিস্টার্সকে কেন্দ্র করে মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে লাগাতার যে ষড়যন্ত্র করা হচ্ছে সেই ষড়যন্ত্রই এই একটা প্রকাশ এবং এই একটা পদক্ষেপ, এরকমই আপনারা ভাবতে পারেন। দ্বিতীয় যে রিপোর্ট আরো শকিং, তা হলো বাংলাদেশ থেকে এবার পাকিস্তানের তেহরিকি তালিবান রিক্রুটমেন্ট করতে শুরু করেছে এবং সেই রিপোর্টে বলা হচ্ছে শেখ হাসিনা যখন 2024-এর আগস্টে দেশ ছাড়েন তারপর থেকে তালিবান এবং আইএসআই অধীর আগ্রহে বসেছিল যে কিভাবে তাদের স্লিপার সেলগুলোকে তারা অ্যাক্টিভ করবে। যখন শেখ হাসিনা ছিলেন তারা এতটা অ্যাগ্রেসিভলি যেতে পারেননি। আপনারা ইতিমধ্যেই জানেন ঢাকাতে একটি সভা হয়েছিল যেখানে আল কায়েদার গুরুত্বপূর্ণ সদস্য, হামাসের গুরুত্বপূর্ণ সদস্য, জেইসি মোহাম্মদের একটি গুরুত্বপূর্ণ সদস্য ওখানে এসে একটি মিটিং করেন এবং সেই মিটিং থেকে পাকিস্তান বাংলাদেশের জোট আরো শক্তিশালী করা হবে এবং প্রধানত এই জোটকে ভারতের বিপক্ষে কিভাবে কাজে লাগানো যাবে সে বিষয়ে আলোচনা হয়। তা নিয়ে কিন্তু বড় রিপোর্ট আমি বারবার দেখিয়েছি আপনাদের, আমি আবার দেখাতে পারি, কিন্তু এটা আরো বেশি শকিং কারণ বাংলাদেশের এই স্লিপার সেলগুলো অ্যাক্টিভ করতে শুরু করে দিয়েছে তেহরিকি তালিবান তাদের রিক্রুটমেন্ট করার জন্য। অর্থাৎ পাকিস্তান এবং বাংলাদেশে যেভাবে বিদ্রোহী আক্রমণ বা বিদ্রোহী আন্দোলন ক্রমশ আস্তে 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 করে ডানা মেলছে তা ভারতের সুরক্ষার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যায়। ইতিমধ্যে দুই ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়েছে যার নাম শামীম মাহফুজ, দ্বিতীয় ব্যক্তির নাম মোহাম্মদ ফয়সাল। এদের আটক করে জানা গেছে যে তারা তেহরিকি তালিবানের জন্য কাজ করতে চেয়েছিলেন এবং এই ধরনের রিক্রুটমেন্ট প্রসেস শেষ 6 মাস ধরে বাংলাদেশে চলছে, যা বাংলাদেশের গোয়েন্দা দপ্তর, বাংলাদেশের সেনাবাহিনী কিংবা আইন প্রশাসনের সঙ্গে জড়িত ব্যক্তিরা বুঝতেই পারেনি। এই দুটো রিপোর্ট নিঃসন্দেহে ভারতের জন্য অত্যন্ত শকিং। পাশাপাশি এই অনুপ্রবেশের সমস্যা যেভাবে বাড়ছে, ভারত কিন্তু বর্ডার এরিয়াতে ক্রমশ বিপজ্জনক পরিস্থিতিগুলোকে দিনের পর দিন রুখে যাচ্ছে এবং একটা বিপজ্জনক পরিস্থিতিও সৃষ্টি করছে ভবিষ্যতে। আপনারা ভাবতেই পারেন কালকে ত্রিপুরা সরকার যে পদক্ষেপ নিয়েছে, ইমিডিয়েটলি এই পার্টিকুলার বর্ডার এরিয়াতে যত রাজ্য আছে সেই সকল রাজ্যের কিন্তু সেই পদক্ষেপ নেওয়া উচিত। আসাম সরকার ইতিমধ্যে অনুপ্রবেশকারী ইস্যুতে কড়াভাবে ব্যবস্থা নিতে শুরু করেছে এবং আপনারা জানেন পুশিং করতে শুরু করেছে আসাম সরকার এবং সে বিষয়ে তারা অফিসিয়াল স্টেটমেন্ট অব্দি দিয়েছে। কালকে ত্রিপুরা একটি সিট গঠন করেছে, এই সিট গঠন করে তারা 15টি জেলাকে ভিন্ন ভিন্ন দায়িত্ব দিয়ে এই অনুপ্রবেশকারী আটকানোর জন্য এবং যে সকল বাংলাদেশি ত্রিপুরার মধ্যে মিশে আছেন তাদেরকে আইডেন্টিফাই করার কাজ কিন্তু শুরু করেছেন। এই পুরো সিটের মাথায় তারা বসিয়েছেন ত্রিপুরারই ডিজিপি কে এবং 15টি থানা এখানে ইনভলভ এবং ত্রিপুরা এবং বাংলাদেশের 856 কিলোমিটার যে বর্ডার এরিয়া আছে সেখানে কড়া টহল দেবে বাংলাদেশের এই অনুপ্রবেশকারী আটকাতে ত্রিপুরা পুলিশের এই সিট অর্থাৎ স্পেশাল ইনভেস্টিগেশন টিম এবং ত্রিপুরার ভিতরে যে সকল বাংলাদেশি অনুপ্রবেশকারী ঢুকে আছে পরিচয় গোপন করে তাদেরকে আইডেন্টিফাই করার প্রক্রিয়া কিন্তু শুরু হচ্ছে। দেখুন বাংলাতে বা বাংলার মতো বিভিন্ন জায়গায় এই অনুপ্রবেশকারী ইস্যু নিয়ে শুধু রাজনীতি হচ্ছে। ভেরি সরি টু সে, দেশের সুরক্ষার জন্য আমরা কিচ্ছু করছি না, এই অনুপ্রবেশকারীকে ভোট ব্যাংকে আমরা পরিণত করছি।
বিহারে আমরা দেখলাম 35 লক্ষ ভুয়ো আধার কার্ড, ওই ভোটার কার্ডকে আইডেন্টিফাই করা গেছে, যার মধ্যে নেপালি এবং বাংলাদেশিকে আমাদের কিন্তু সামনে আনা হয়েছে এবং বোঝা গেছে এই পুরো বিষয়টার মধ্যে জল মিশিয়েছিল এতদিন। শুধুমাত্র বাংলা বা বাঙালি এই আবেগকে কাজে লাগিয়ে আমরা বাংলাদেশিকে প্রোটেক্ট করছি না তো? এই প্রশ্ন কিন্তু উঠে যায় যখন এই ধরনের রিপোর্ট বারবার 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 বাংলাদেশ এবং পাকিস্তানকে কেন্দ্র করে আমাদের সামনে আসে। আমি শুধুমাত্র এই রিপোর্ট আপনাদের সামনে নিয়ে আসি, খুঁজে খুঁজে তথ্য খুঁজে, শুধুমাত্র আপনাদেরকে সচেতন করার জন্য। সব কাজ আইন শৃঙ্খলা বাহিনীর নয়, আমাদের উপরও কিন্তু অনেক দায়িত্ব আছে দেশকে সুরক্ষিত করার, এটা মাথায় রাখবেন। ফলে যেরকম সাসপিসিয়াস অ্যাক্টিভিটি বিভিন্ন জায়গায় হচ্ছে, বিশেষ করে বর্ডার এরিয়াতে, বিভিন্ন রাজ্যে, বিভিন্ন জেলায়, এতে আমাদের দেশবাসীরও কিন্তু কোনো না কোনো ইনিশিয়েটিভ নেওয়া প্রয়োজন। এই রিপোর্ট যখন সামনে এসছে, সেখানে পরবর্তীকালে জানা যাচ্ছে বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মিটিং করার কথা ছিল এশিয়া কাপ কমিটির। 24শে জুলাই সেই মিটিং হওয়ার কথা ছিল এবং ভারত স্পষ্টভাবে বলে দিয়েছে ভারতের কোনো প্রতিনিধি দল সেই মিটিং অ্যাটেন্ড করবে না। এর আগে এশিয়া কাপ বয়কট করার একটা হুমকি ভারতের পক্ষ থেকে এসেছিল। এখন জানা যাচ্ছে ভারতের ক্রিকেটাররা অর্থাৎ রোহিত শর্মা, বিরাট কোহলিরা কোনো অবস্থাতেই বাংলাদেশে ক্রিকেট খেলতে যাবেন না। ঠিক যেভাবে আগস্টে বাংলাদেশ সফর কমপ্লিটলি বাতিল করেছে ভারত, ঠিক একইভাবে জুলাইতে এই মিটিং বাতিল করে বুঝিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে যে এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা, সেই অনুষ্ঠিত কাপ অন্য জায়গায় প্রয়োজনে ভারতীয় ক্রিকেট টিম খেলতে যাবে, কিন্তু বাংলাদেশে নয়। শুধু এই বৈঠক ক্যান্সেল করাটাকে কোনো অফিসিয়াল কোনো মেজারমেন্ট বা অফিসিয়াল কোনো পদক্ষেপ না ভেবে ডিপ্লোম্যাটিক ওয়েতে এর বিশ্লেষণ করার চেষ্টা করুন। পরিষ্কার বোঝা যাচ্ছে ভারত সরকার চাইছে না কোনোভাবে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক থাকুক, এটা পরিষ্কার। আগস্টের এই সফর যখন ক্যান্সেল হয় তখন বিসিসিআই এর পক্ষ থেকে অর্থাৎ ভারতবর্ষের ক্রিকেট নিয়ামক সংস্থার পক্ষ থেকে বলা হয়েছিল সরকার যদি অ্যালাউ না করে ভারতের ক্রিকেট টিম সেখানে যাবে না। পরবর্তীকালে সরকারের ক্লিয়ারেন্স পাওয়া যায়নি, ধরেই নেওয়া যায়, কারণ ভারত আগস্টে বাংলাদেশে কোনোভাবে যাচ্ছে না। কিন্তু পরবর্তীকালে এশিয়া কাপ, সেখানে বাংলাদেশ খেলবে, মানে বাংলাদেশে গিয়ে ভারত খেলবে কি খেলবে না, এক জটিলতা তৈরি হয়েছিল। সেখানে সোর্স বলছে ভারত সেটাও জানিয়ে দিয়েছে প্রয়োজনে দোহাতে খেলবে ভারতের ক্রিকেট টিম, কিন্তু বাংলাদেশে নয়। অর্থাৎ বাংলাদেশের সঙ্গে কোনো সম্পর্ক রিভাইভ করার জায়গায় ভারত গেল না। এটা বোঝা গেল যেভাবে ভারত বিরোধী চক্রান্ত বাংলাদেশের মাটি থেকে হচ্ছে, এটি তার পাল্টা ডিপ্লোম্যাটিক জবাব, এবং এই জবাব মোহাম্মদ ইউনূসকে কিন্তু পথে বসাতে পারে। কারণ এশিয়া কাপ আয়োজনে যদি বাংলাদেশ সরকার করতে না পারে তাহলে হিউজ ইকোনমিক্যাল ক্রাইসিসে পড়তে পারে বাংলাদেশের ক্রিকেট বোর্ড। ইতিমধ্যেই বাংলাদেশের ক্রিকেট অবস্থা অত্যন্ত খারাপ জায়গায় চলে গেছে। টিভি রাইটস তারা বিক্রি করতে পারছে না, ঘরের মাটিতে তারা পাকিস্তান সফর খেলবে, ক্রিকেট টিমের পারফরমেন্স এতটাই খারাপ যে টিকিট বিক্রি অবধি হচ্ছে না। পাশাপাশি ভারত যদি বাংলাদেশে যেত তাহলে এশিয়া কাপকে অর্গানাইজ করে তারা কিছু টাকা রোজগার করতে পারত, যেই মানে অবস্থাটাও ভারত কিন্তু ভেস্তে দিল। পরিষ্কার ডিপ্লোম্যাটিক একটা বার্তা যে তোমরা আমাদের বিরুদ্ধে চক্রান্ত বন্ধ করো, তারপর তোমরা আমাদের থেকে কিছু লাভের আশা করবে, তার আগে নয়। কিভাবে দেখছেন পুরো পরিস্থিতিটি কমেন্টে জানাবেন।